রাজগুরু মামা রাজগুরু 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 বা রাজগুরু, আপনি কি দুর্দান্ত পদক্ষেপ করেছেন। আপনি ওর সাফল্যের ভাগও নিয়েছেন এবং সেই রামলিঙ্গকে বেরিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন। আরে, আর একটা কথা তো আপনি শোনেননি। আচ্ছা, কোন কথা? রামলিঙ্গের ভবিষ্যতে রাজ দরবারে প্রবেশ করার রাস্তা বন্ধ করে দিয়েছি। আরে বাহ, কিন্তু কিভাবে? আরে শুনুন, রামলিঙ্গের পেছনে পেছনে আমি বাইরে গিয়ে 2 প্রহরীকে আমার পাশে ডাকলাম, আর ওই বদমাসটার সামনে আর ওদের মহারাজের আদেশ শুনিয়ে দিলাম, আর বলে দিলাম আগের থেকে রামলিঙ্গের মুখ চিনে রাখতে, আর কোনোদিনই ও একা রাজ দরবারে ঢুকতে না পারে। যখনই ওকে ভেতরে আসতে হবে, শুধু আমার সাথেই আসতে পারবে। বাহ রাজগুরু, বাহ, কি বুদ্ধিমানের কাজটাই না করেছেন আপনি। রক্ষা মন্ত্রী মহাশয়, আমি এই বদমাসকে এমন জব্দ করে রাখব যে বিজয়নগরের রাস্তায় বসে বসে শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওনারও তো এটা জানা উচিত যে চাচাচার্য শুধু রাজগুরুই নন, ওনারও গুরু, আর গুরুর পায়ে পড়াই তো উচিত। শুনুন রক্ষামন্ত্রী মহাশয়, যদি রামলিঙ্গ আমার পায়ে পড়তে আসে, আমি ওকে বলবো, যদি রাজ দরবারে ঢুকতে চাও তো পুরো 1 বছর ও আমার বাড়িতে যেন কাজ করে, তবেই রাজ দরবারে ঢুকতে দেব। হ্যাঁ, যাক, 1 বছরের জন্য আপনি বিনে পয়সায় সেবক তো পাবেন, তারপর না হয় সে ঢুকলো রাজদরবারে। যদি 1 বছর আমার বাড়িতে কাজ করেও, তো ভাবুন, রাজ দরবার তোর হাতের বাইরে। সেটা কিভাবে রাজগুরু মহাশয়? ও এইভাবেই রক্ষামন্ত্রী মহাশয়, যে এই 1 বছরে যে আমি ওকে এতটাই জব্দ করব যে রাজ দরবারের নামই ভুলে যাবে। হ্যাঁ, যে আমি ওকে সবার সামনে গাধা বলে ডাকবো, আর সমস্ত বিজয়নগরবাসীদের সামনে ওকে আমি গাধা নামে বিখ্যাত করে দেব। রামলিঙ্গ গাধা। হ্যাঁ হ্যাঁ রাজগুরু, তাহলে তো ওকে সবাই গাধা বলেই ডাকবে। হ্যাঁ রক্ষামন্ত্রী মহাশয়, আর গাধা ঘোড়াকে তো রাজ দরবারে প্রবেশ করার অনুমতি তো দেওয়া যেতে পারে না, তাই না? এবারে থামাতে পারবে না কেউ আমায়, বিজয়গড়ের পথ দেখাচ্ছে আমায়। রামলিঙ্গবাবু, আপনি বলুন, আপনি কি কি জানতে চান? আমার অনেক বন্ধু রাজমহলেও আছে, আর অনেক বড় বড় মন্ত্রীদের কার্যালয়েও। আমার মহারাজ সহ সকল সভাসদবৃন্দের প্রতিদিনের কাজকর্মের হিসাব চাই। কোন সভাসদ কখন কোথায় যাচ্ছে এবং প্রতিদিন কার কার সাথে দেখা করছে। এখন আমি যা চিন্তা করছি তা শুধু রাজগুরুর জন্যই না, বরং সেই সব খবরের জন্য যে সকল খবর ভবিষ্যতে আমার কাজের জন্য দরকার পড়বে। আমার সেই পরিকল্পনা যা ভবিষ্যতে আমি কার্যকারী করতে যাচ্ছি। যদি অসফল হয়ে যায়
তার মানে আপনি যা আর কিছুদিনের মধ্যে করতে চলেছেন তাতে আপনি যদি অসফল হন তাহলে পরিণাম খারাপও হতে পারে। হ্যাঁ, রাজার কাছাকাছি যাওয়ার চেষ্টার পরিণতি এই রকমই হয়। এর ফলে জীবনও সংশয় হতে পারে। হ্যাঁ, রাজার সঙ্গ পাবার মূল্য তো এটাই। হ্যাঁ, যে কোনো বড় লাভজনক চুক্তির সাথে সাথে বড় ক্ষতিরও সম্ভাবনা থাকে। আরে আমার কাপড়টা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। আরে কোনো জানোয়ার উঠিয়ে নিয়ে যায়নি তো? জানি না। উলঙ্গ রাজগুরু, উলঙ্গ। আরে কে? অসভ্য, এখনই দেখাচ্ছি মজা। আরে আসো উলঙ্গ, কাপড় নিয়ে যাও। আরে কে রে তুই? হ্যাঁ উলঙ্গ। আরে ভাই, আমার কাপড় দিয়ে দাও। উলঙ্গ রাজগুরু, উলঙ্গ। আরে দেখো ভাই, আমি বয়স্ক লোক। উলঙ্গ রাজগুরু, উলঙ্গ। এর ওপর নিজের ক্ষমতা দেখাতে হবে, নইলে না হলে হতে পারে যে এই মজার ছলে আমার কাপড় নিয়ে ছুমন্তর হয়ে গেল। আরে আসো উলঙ্গ, কাপড় নিয়ে যাও। আরে কে আছে ওখানে? আরে তুমি জানো না তুমি কার কাপড় চুরি করেছো? জানি, খুব ভালো করেই জানি। আরে মূর্খ, আরে তুই এর জন্য অনেক বড় দণ্ড পাবি। জানিস তুই মহারাজ আমার কথা কতটা মানে? জানি জানি, বিজয়নগরে আপনার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আরে মূর্খ, এটা জেনেও তুই আমার সাথে টক্কর নিচ্ছিস? ভালোই ভালোই আমার কাপড় রেখে এখান থেকে চলে যা, না হলে। না তো কি করে নিবেন? বিনা কাপড়েই বাইরে চলে আসবেন নাকি? এই অবস্থাতেই বাইরে বেরোবেন নাকি? আর শয়ে শয়ে নগরবাসী আপনাকে এই অবস্থাতেই দেখতে পাবে। আরে আহম্মক, তুই কে রে? আরে এখন এখানে এই সকাল সকাল আলো না থাকলে তোকে তো আমি দেখেই নিতাম। দেখে নিতেন তো কি করে নিতেন? হ্যাঁ, আপনার তো লজ্জা শরমও নাই। আরে মূর্খ, এ তো মানছেই না। আরে এই বেটা কে আছে? হ্যাঁ, ও তো সামনেই আছে দেখছি। হ্যাঁ, কিছু দেখতে পাচ্ছি। আরে এটা তো সেই রামলিঙ্গ। এবারে থামাতে পারবে না কেউ আমায়, এই জঙ্গলে পথ দেখাচ্ছে আমায়। বেটা আহম্মক, একে ভালোবেসে ডাকি। আরে রামলিং, রামলিং, শোন বাবা শোন। আরে রামলিং, শোন বাবা শোন। আরে শুনবি তো? আমার কাপড়টা দে রে ভাই। আবার কাপড়টা কোথায় রেখেছিস? ও রাজগুরু মহাশয়, এই তো দেখছি আপনি আমাকে এখন চিনতেও পারছেন, আর আমার নামও দেখছি আপনার মনে পড়ে গেছে। আরে বাবা, আরে আমার কাপড়টা দিয়ে দে। আরে দিয়ে দে কাপড়টা, খুবই ঠান্ডা লাগছে। কাপড়? কোন কাপড়? আমি তো আপনার কাপড়ের কথা জানি না। আরে বাবা, তুমি যা বলবে আমি তা করার জন্য তৈরি আছি। কিন্তু আমার কাপড়টা তো দাও বাবা। কাপড় তো আমি দিয়েই দেব, কিন্তু আমি যা করতে বলবো সেটা যদি করেন তবেই দেব। হে ভগবান,
এবার আমায় দিয়ে কি করাবে? তাড়াতাড়ি বলো, কাপড় চাই কি চাই না? হ্যাঁ হ্যাঁ চাই, কাপড় চাই। তুমি যা বলবে আমি তাই করব। আমাকে আপনার ওই কাঁধের উপর বসিয়ে রাজদরবারের উঠোনে নিয়ে যেতে হবে। বলুন, রাজি আছেন তো? হ্যাঁ হ্যাঁ মঞ্জুর, তো আগে কাপড়টা তো দাও। কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? শর্ত এটাই হলো যে সারা রাস্তা আপনি মাথা নিচু করে যাবেন। কোনো সময় ডান দিকে বা বাঁ দিকে আপনি দেখতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ রাজি আছি। ভেবে নিন, কোনো চালাকি করবেন না তো? আরে কি চালাকি করব রামলিঙ্গ? আমি ব্রাহ্মণ, আমি ব্রহ্মের দিব্যি খেয়ে বলছি যে এই কাজ আমি সম্পূর্ণ করব। হ্যাঁ। আরে রামলিঙ্গ, আরে তুমি তো খুব ভারী আছো। আরে বুঝতে পারছি না আমি তোমাকে রাজদরবার অব্দি পৌঁছতে পারবো কিনা। নিয়ে তো যেতেই হবে মামা রাজগুরু। চলতে থাকো, চলতে থাকো মামা রাজগুরু। আরে এটা কেমন দৃশ্য মহারানী? দেখো তো, এত বড় একজন মানুষ একটা বুড়োর কাঁধে চড়ে বসে আছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন ওনাকে এগিয়ে আসতে আদেশ করছে। একজন স্বাস্থ্যবান ব্যক্তির একজন বৃদ্ধ ব্যক্তির কাঁধে চড়ে বসা তো অসভ্যতা। দেখুন তো, বয়স্ক মানুষটা ঠিকমতো চলতেও পারছেন না। আর কাঁধে চড়ে থাকা ব্যক্তিকে কেমন প্রসন্ন দেখাচ্ছে। কিন্তু ওই বয়স্ক মানুষটাকে দেখে তো রাজগুরু বলে মনে হচ্ছে, তাই না? আরে হ্যাঁ, উনি তো রাজগুরুই। হ্যাঁ মহারাজ, এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে লজ্জায় উনি মাথা নিচু করে আছেন আর একেবারে ঘেমে নিয়ে গেছেন। বারবার কপালের ঘাম মুছছেন বেচারা। ওনার কে এরকম অবস্থা করেছে বলুন তো মহারাজ? দ্বারপাল, দ্বারপাল, আদেশ করুন মহারাজ। যাও নিচে উঠোনে যাও। ওখানে একটা লোক আরেকজনের কাঁধে চড়ে বসে আছে। তুমি কাঁধে চড়ে থাকা লোকটিকে নিচে নামিয়ে ফেলো আর ভালো করে ওকে পেটাও। যাও। মনে হচ্ছে মহারাজ আমাদেরকে দেখে ফেলেছেন আর কোনো আদেশও দিয়েছেন। যে তাকে কাঁধে চড়িয়ে রেখেছে তাকে আমার কাছে নিয়ে এসো। যাও, তাড়াতাড়ি যাও। রাজগুরু মহাশয়, আমি শুধু মূর্খ না, মহামূর্খ। আপনার মতো মানুষের সাথে কি খারাপ ব্যবহারটাই না করলাম। আচ্ছা বাদ দাও, এবার নিজেকে ছোট ভাবা। তাড়াতাড়ি আমাকে যেতে দাও এখান থেকে। যেতে দেব? কি করে যেতে দেব? আগে আপনাকে আমার কাঁধের উপর বসিয়ে আপনার বাড়ি পৌঁছে দেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমারও ভীষণ ক্লান্ত লাগছে। তুমি আমাকে তোমার কাঁধে বসিয়ে নিয়ে যাবে, সে তো ভালোই হবে। তাহলে আসুন, আমার কাঁধের উপর বসে পড়ুন। রাজগুরু মহাশয়, আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো, আপনি খুব ভারী। এই নাম নাম নাম।
মহারাজ, আপনার আদেশ অনুযায়ী আমি একে নিয়ে এসেছি। এখানে কেন এনেছো? আমি তো তোমাকে একে পেটানোর আদেশ দিয়েছিলাম। মহারাজ, আপনার আদেশ ছিল যে কাঁধের ওপর বসে থাকা ব্যক্তিটিকে নিচে ফেলে মারা হোক, আর যে ব্যক্তি কাঁধে নিয়েছিল তাকে আপনার সামনে হাজির করা হোক। আমি আপনার আদেশ পালন করেছি মহারাজ। ওহ, তুমি অন্য ব্যক্তিকে পিটিয়ে অনর্থ করে দিয়েছ। আরে মূর্খ, যাও উনাকে সাদরে উনার বাড়ি পৌঁছে দাও। ও, এই ব্যক্তি কি পরিমাণ চালাক! আমার মনে হয় আমি তোমাকে আগেও কোথাও দেখেছি। হ্যাঁ মহারাজ, আমি সেই ব্যক্তি যে পুরস্কার হিসেবে আপনার কাছ থেকে থালা ভর্তি স্বর্ণমুদ্রা পেয়েছিল। ও, সেই জন্যই তুমি আমার আদেশ আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলে। তুমি কি আমাকে দ্বারপালকে আদেশ দিতে দেখে নিয়েছিলে? হ্যাঁ মহারাজ। আর তুমি তৎক্ষণাৎ রাজগুরুকে নিজের কাঁধে চড়িয়ে বসিয়ে নিয়েছিলে, আর উনাকে লাথি ঘুষিও খাইয়েছ। এত বড় ধৃষ্টতা! আমাকে ক্ষমা করুন মহারাজ। এখন তোমার ক্ষমা চাইতেও লজ্জা করছে না? তোমার এই অপরাধের একটাই শাস্তি, যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি পুরো কথাটাই বলতে চাই। এখন আর বলার বাকি কি আছে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। মহারাজ, একটু আড়ালে আসুন তো। হ্যাঁ, এবার বলুন মহারানী। দেখলেন এই লোকটি কত চালাক, যে ভেবেই নিয়েছে যে রাজগুরুর কাঁধে দেখে আপনি একে শাস্তি তো দেবেনই, আর যে কাঁধে চেপে আছে তাকে প্রহরী দিয়ে প্রহারও করাবেন, আর দ্বিতীয় ব্যক্তিকে আপনার সামনে আনতে আদেশও দেবেন। তারপর এর এটাও বিশ্বাস ছিল যে ও আপনাকে ওর কথাগুলো বলতেও বিশ্বাস করাতেও পারবে। হ্যাঁ, এটা তো বটেই। তারপর ওর এটাও বিশ্বাস ছিল যে আর ও আপনাকে ওর কথা বলবে আর আপনাকে বিশ্বাসও করাতে পারবে। কথাটা তো তোমার একদম ঠিক। বুদ্ধিমান তো বটেই। হ্যাঁ মহারাজ, একে দেখে ভীষণ নির্ভীক আর বুদ্ধিমান মানুষ বলে মনে হচ্ছে। আমার পরামর্শ হচ্ছে মহারাজ, আপনি আগে ওর সমস্ত কথা শুনুন, তারপরে আপনি আপনার সিদ্ধান্ত নিন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো কি বলতে চাও তুমি? মহারাজ, মহারানী যা বললেন সেটাই সত্য। আচ্ছা, তুমি কি করে জানলে যে আমি কি বলেছি? মহারাজ, মহারানী আপনার কাছে আমার সুনাম করছিলেন। তুমি কি করে আন্দাজ করলে? মহারাজ, বুদ্ধিমতী স্ত্রীরা তার স্বামীকে কথার মাঝখানে তখনই ডাকেন যখন তারা তার সাথে সহমত হতে পারেন না। হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলেছ। বুদ্ধিমান মহারানী স্বামীদের সাথে অসহমত। তার মানে এটাই দাঁড়ালো যে তাদের স্বামীরা মূর্খ হয়। তুমি বলতেটা কি চাইছো? মহারাজ, আমার কথার এটাই অর্থ হলো যে বুদ্ধিমতী স্ত্রীদের স্বামীরা তাদের স্ত্রীর চাইতে দ্বিগুণ বুদ্ধিমান হন। এটা তুমি কখন বললে? মহারাজ, আপনি তো জানেন, ভালো এবং গুরুত্বপূর্ণ বস্তুকে খুঁজে বের করতে গেলে কতটা পরিমাণে বুদ্ধি থাকাটা প্রয়োজন। হ্যাঁ, তা তো বটেই। বুদ্ধিমান ব্যক্তিরাই ভালো জিনিস পরখ করতে পারে। তাহলে আপনি চিন্তা করুন মহারাজ, বুদ্ধিমতী মহিলাকে খুঁজে বের করাটা কতটা বুদ্ধিমত্তার কাজ, তাই না? হ্যাঁ হ্যাঁ, এ তো একদম ঠিক কথা বলেছ তুমি। হ্যাঁ, সত্যিই তুমি বুদ্ধিমান। আর কালকে থেকে তুমি রাজদরবারে চলে এসো। আচ্ছা মহারাজ, তাহলে কি কারণে? বিদূষক, আজ থেকে তুমি রাজবিদূষক। আচ্ছা,
তোমার নামটা কি? তেনালি। না মহারাজ, আমার নাম তো রামলিঙ্গ। তেনালি তো আমার গ্রামের নাম। না, আমি যা বলে দিয়েছি। আজ থেকে তোমার নাম হলো তেনালি রাম। যেমন মহারাজের ইচ্ছা। কিন্তু মহারাজ, একটা কথা মনে রাখবেন। কি? এটাই যে এই নামটা আপনার দেওয়া, সুতরাং আপনি আজ থেকে তেনালিরামের অভিভাবক হলেন। দারুণ দারুণ তেনালিরাম, দারুণ। আমার মনে হয় তুমি অনেক দূর যেতে পারবে। মহারাজের জয় হোক। Tenali Rama, Tenali Rama.